সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রসায়নের সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া নিয়ে কথা বলবো। রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের আজকে তোমাদের প্রথম পাঠ নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। তোমরা খেয়াল করো, রাসায়নিক বিক্রিয়া বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা আমরা একটু পরে আসি। তার আগে রাসায়নিক পরিবর্তনটা কি? রাসায়নিক পরিবর্তন কি? অর্থাৎ পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন বলতে কি বোঝায়? পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হওয়াকে বোঝায়। পদার্থের পরিবর্তন বলতে কি বোঝায়? এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হওয়াকে পদার্থের পরিবর্তন বলে। পদার্থের পরিবর্তনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। পদার্থের পরিবর্তনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। তোমরা খেয়াল করো, পদার্থের পরিবর্তনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। পদার্থের পরিবর্তনকে তাহলে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখন রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না, তাকে আমরা ভৌত পরিবর্তন বলি। যেমন মনে করো বরফ, এটা যদি বরফ হয়, বরফকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেটা হবে পানি, সেটা হবে পানি, এটা হবে পানি। এটাকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেটা হবে বাষ্প। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বরফের মধ্যে পানির যে গঠন সেটা হচ্ছে H2O, পানির মধ্যে যে গঠন আছে সেটা হচ্ছে H2O, আবার বাষ্পের মধ্যে যে গঠনটা আছে সেটাও কি? H2O। তাহলে আমরা দেখলাম বরফ হচ্ছে কঠিন, এটা হচ্ছে তরল, আর এটা হচ্ছে বায়বীয়। এটা কি ছিল? কঠিন। এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে তরল, আর এটা হচ্ছে বায়বীয়। তাহলে কি বোঝা গেল? যে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন, কঠিন থেকে তরল হলো তাপ প্রয়োগের ফলে, আবার তাপ প্রয়োগের ফলে আমরা পাইলাম বায়বীয় পদার্থ। তাহলে এখানে বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না। এই ধরনের পরিবর্তনকে আমরা বলে থাকি ভৌত পরিবর্তন। এই ধরনের পরিবর্তনকে আমরা কি বলি? ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কি হবে? যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয়। পদার্থের কি হবে? মূল গঠনের পরিবর্তন হবে। যেমন মনে করো আমরা যদি মিথেনকে তাপ প্রয়োগ করি, অর্থাৎ বায়ুস্থ অক্সিজেনের উপস্থিতিতে, তাহলে আমরা এখানে পাবো কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এখানে দেখা গেল এখানে যে মিথেন ছিল সেই মিথেনটা আর নাই, এখানে যে অক্সিজেন গ্যাস ছিল সেই অক্সিজেনটাও নাই। সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে কি? পানি। তাহলে যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয়, পদার্থের মূল গঠনের পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে আমরা বলে থাকি রাসায়নিক পরিবর্তন। তাহলে পদার্থের পরিবর্তন কাকে বলে? পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হওয়াকে পদার্থের পরিবর্তন বলে। পদার্থের পরিবর্তনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কাকে বলে? আমরা বলেছিলাম যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না, তাকে ভৌত পরিবর্তন বলে। আর যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয় এবং খুব সহজেই পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না, সেই ধরনের পরিবর্তনকে আমরা বলে থাকি রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তন আসলে কিভাবে হয়? এই রাসায়নিক পরিবর্তনটা যে প্রক্রিয়া হয় সেটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলতে পারি। সেটাকে আমরা কি বলতে পারি? রাসায়নিক বিক্রিয়া বলতে পারি।
তাহলে এখন আসি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া, বিক্রিয়া মূলত একটা পদ্ধতি। বিক্রিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা পদ্ধতি। বিক্রিয়াটা হচ্ছে কি একটা পদ্ধতি বা প্রক্রিয়া বা প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে সম্পূর্ণ ভিন্ন ধর্মী এক বা একাধিক নতুন পদার্থ সৃষ্টি করে সেই প্রক্রিয়াকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। যেমন আমরা বলতে পারি হাইড্রোজেন অক্সিজেনের সংস্পর্শে এসে উৎপন্ন হলো পানি। কি উৎপন্ন হলো? পানি। যেমন নাইট্রোজেন হাইড্রোজেনের সংস্পর্শে এসে উৎপন্ন হয় অ্যামোনিয়া। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে সম্পূর্ণ ভিন্নধর্মী এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টি করে সেই প্রক্রিয়াকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। আমরা যদি এভাবে দেখি, যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড, এটাকে যদি আমরা তাপ দেই তাহলে উৎপন্ন করে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন। এখানে দেখো একটি পদার্থ থেকে দুইটি পদার্থ উৎপন্ন হয়, এখানে দুইটি মিলে একটি, এখানে দুইটি মিলে একটি। অর্থাৎ যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে সম্পূর্ণ ভিন্ন ধর্মী এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টি করে সেই প্রক্রিয়াকে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া মূলত একটা প্রক্রিয়ার নাম। রাসায়নিক বিক্রিয়াকে তিনটি দৃষ্টিকোণ থেকে শ্রেণী বিভাগ করা হয়। রাসায়নিক বিক্রিয়াকে তিনটি দৃষ্টিকোণ থেকে শ্রেণী বিভাগ করা হয়। যেমন এক নাম্বার হচ্ছে তাপের উপর ভিত্তি করে, তাপের উপর ভিত্তি করে। এরপর আছে দিকের উপর ভিত্তি করে, দিকের উপর ভিত্তি করে। এরপরে 3 নাম্বার হচ্ছে ইলেকট্রন স্থানান্তর। ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে। তাহলে আমরা কি বললাম? রাসায়নিক বিক্রিয়াকে তিনটি দৃষ্টিকোণ থেকে শ্রেণী বিভাগ করা হয়। এক নম্বর হচ্ছে তাপের উপর ভিত্তি করে, পরে দিকের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে। তাপের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা হচ্ছে কি তাপ উৎপাদী, আর একটা হচ্ছে তাপহারী। তাহলে কি বললাম? তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। আর যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ বা হ্রাস ঘটে তাকে বলা হবে তাপহারী বিক্রিয়া। এরপরে দিকের উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একমুখী, আর একটা হচ্ছে উভমুখী। একমুখী আর একটা হচ্ছে কি উভমুখী। তাহলে দিকের উপর ভিত্তি করে যদি দুই ভাগে ভাগ করি তাহলে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় বিক্রিয়ক সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয়, উৎপাদ বিক্রিয়কে পরিণত হয় না, সেই বিক্রিয়াকে আমরা বলে থাকি একমুখী বিক্রিয়া। আর যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় আবার কিছু সময় পরে উৎপাদ আবার বিক্রিয়কে পরিণত হয়, সেই বিক্রিয়াকে বলা হবে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া যেমন মনে করো হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হলো পানি, এটাকে একদিকে তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন ব্যবহার করা হয়। আর যখন উভমুখী বিক্রিয়া হয় তখন উভয় দিকেই, যেমন হাইড্রোজেন আর হচ্ছে আয়োডিন,
যখন বিক্রিয়া করে তখন উভয় দিকে তীর চিহ্ন ব্যবহার করা হয়, উৎপন্ন হবে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে কি বললাম, একমুখী বিক্রিয়ার দিক থাকে একদিকে আর উভয়মুখী বিক্রিয়ার দিক থাকবে উভয় দিকে। একমুখী বিক্রিয়া কাকে বলে সেটা বলছিলাম, যে বিক্রিয়া বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, উৎপাদ বিক্রিয়কে পরিণত হয় না, তাকে বলা হবে একমুখী বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় উৎপাদ বিক্রিয়কে পরিণত হয় আবার বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় সেই বিক্রিয়াকে বলা হবে উভয়মুখী বিক্রিয়া। এরপরে আসো, ইলেকট্রন স্থানান্তর উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যেতে পারে। ইলেকট্রন স্থানান্তর উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়, যেমন সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এই 4টা বিক্রিয়াকে আবার জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। অর্থাৎ এই 4টা বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া থেকে আসে। জারণ বিজারণ বিক্রিয়া, ইলেকট্রন স্থানান্তরের বিক্রিয়া বলতে মূলত জারণ বিজারণ বিক্রিয়া বোঝানো হয়। জারণ বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়া ইলেকট্রন দান ঘটে সেই বিক্রিয়াকে বলা হবে জারণ বিক্রিয়া। আর যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে, জারণ বিক্রিয়া যেমন সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন দান করে সোডিয়াম ধনাত্মক আয়ন উৎপন্ন করে। আর বিজারণ বিক্রিয়া যেমন ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। অর্থাৎ আমরা জারণ বিক্রিয়া বলি যে বিক্রিয়া ইলেকট্রন দান করে, মূলত জারণ বিক্রিয়া বলতে বিক্রিয়াকে বোঝানো হয়। আর বিজারণ বিক্রিয়া বলতে যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে সেই বিক্রিয়াকে বলা হবে বিজারণ বিক্রিয়া, এখানে ইলেকট্রন দান ঘটে। এই জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সম্পন্ন হয়। আর এই জারণ বিজারণ বিক্রিয়াকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, একটা সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে সেটা আমরা আলোচনা করব। পাশাপাশি এখানে যে 4 ধরনের বিক্রিয়া কথা বলেছি, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এই 4 প্রকারের বিক্রিয়া নিয়েও আগামী ক্লাসে অর্থাৎ আমরা পার্ট 2 তে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।